কবিতা লেখা, গল্প লেখা অনেকজনার নেশা হয়ে থাকে। এরকম নেশা যা মৃত্যু পর্যন্ত মানুষকে নিয়ে যায়। মৃত্যুর পরেও কোনো কোনো লেখক বা কবি তার ছন্দ তৈরি করে যায়। আজকে সেরকম একটি গল্প আপনাদের সামনে ভূত রহস্য মঞ্চের তরফ থেকে নিবেদন রইল। গল্পের নাম ভূত কবি, লিখেছেন অরুণ পাঠক। শুরু হচ্ছে ভূত কবি। বৃষ্টির তো থামতে হাঁটতে শুরু করলো সোমনাথ রায়, একজন প্রতিষ্ঠিত বর্তমান কবি। কলকাতাতেই থাকেন, যদিও জন্মস্থান গ্রামে উত্তর 24 পরগনার প্রত্যন্ত এক অঞ্চলে। আগে খুব ঘন ঘন গ্রামের বাড়ি থেকে ঘুরে যেতেন। শহরে বাস করলেও তার ছোটবেলার গ্রাম তাকে শয়নের স্বপ্নে টানে। এখন নানান দিকে চাপে গ্রামের দিকে খুব বেশি আশা হয়ে ওঠে না। অনেকদিন ধরেই ভাবছিলেন গ্রামের বাড়িতে যাবেন। অবশেষে শ্রাবণ মাসে একটা ফাঁকা পাওয়া গেল। শ্রাবণ মাস মানেই বর্ষাকাল, গ্রামের পথ ঘাট কাদায় ভর্তি। এইসব সোমনাথবাবু জানেন, তবু এই সুযোগটাকে তিনি হাতছাড়া করলেন না। বনগা লোকাল যখন বনগা স্টেশনে এসে থামলো তখন প্রায় 5টা বেজে গেছে। এখান থেকে গ্রামের বাড়ি প্রায় মাইল 2। একেবারে প্রত্যন্ত গ্রাম, নাম বকচড়া। ভ্যান রিক্সাও চলে না। তার উপর প্ল্যাটফর্মে নামা মাত্রই প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত। সোমনাথের মনে হলো কলকাতা থাকাকালীন যে বজ্রপাতের আওয়াজ শোনা যায়, গ্রামের দিকে নির্জন পরিবেশে তার আরো বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। কি আর করবেন, স্টেশন চত্বরেই বসে থাকলেন। কাটিয়ে দিলেন ঘন্টা 3। বৃষ্টি আর থামে না। গ্রামের বাড়িতে খুড়তো জেঠতো ভাইরা আছেন, একটা কাকিমাও বেঁচে আছেন, কিন্তু এই দুর্যোগে তাদের কাছে উঠতে যেন সোমনাথবাবু সংকোচ বোধ করতে লাগলেন। ঠিক এমন সময় দেখলেন বৃষ্টিটা বেশ কমে এসেছে, হালকা গুড়ি গুড়ি পড়ে চলেছে। ছাতাটা খুলে তিনি বেরিয়ে পড়লেন। ঘড়িতে প্রায় 8টা। গ্রামের রাস্তা ও প্রায় জনশূন্য, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এমনিতে কালো মেঘ আকাশ ছেয়ে আছে, তার উপরে তিথিটা বুঝি আজ আমাবস্যা। মিনি টর্চটা ব্যাগ থেকে বের করলেন সোমনাথবাবু। খাতা রাস্তার উপর দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, তবু এক অপূর্ব থ্রিল অনুভব করলেন। আশেপাশে খানা ডোবাগুলোর কোলা ব্যাঙ কো কো করে এক টানা ডেকে চলেছে। ঝোপঝাড়ে ঝিঝির বিরাম নেই। ঠান্ডা একটা শিশিরের বাতাস মাঝে মাঝে তার শরীর ছুঁয়ে যাচ্ছে। আহা, কি তাজা বাতাস! নিঃশ্বাস নিয়েও যেন সুখ। আধ ঘন্টা চলার পর সোমনাথ দেখলেন বৃষ্টিটা একেবারে থেমে গেছে। তবু মাঝে মধ্যে কালো আকাশে বুক চিরে তিলোত্তমার বিদ্যুৎ তার অগ্নিরূপ এঁকে যাচ্ছে। সোমনাথ হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন, গ্রামে এই সময় একটাও লোক বাইরে থাকবে না, কেউ নেই যে অন্তত একটু কথা বলে যাওয়া যাবে। তাছাড়া গ্রামের রাস্তাগুলো একদিকে আগেই দেখা। এই অন্ধকারে জল কাদায় ভুল তো হতেই পারে। ঠিক যখন এই কথাগুলো সোমনাথবাবু ভাবছেন, ঠিক তখনই পেছন থেকে দ্রুত হেঁটে আসা তার পাশে সমান্তরালভাবে পা চালানো আচমকা ডান দিকে একটু সরে গিয়ে সোমনাথ বাঁ দিকে তাকিয়ে দেখলে তারই মতো প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক। কাঁধে ঝোলানো আছে এক সাইড ব্যাগ, বেশ লম্বা, যেন তার মাথার অত্যন্ত অতিক্রম করে গেছে। মাথায় ঘন কালো চুল ছড়ানো ছিটানো, মুখটা কেমন যেন বোঝা যাচ্ছে না। কি অন্ধকার বাবা! ভদ্রলোক যখন এইভাবে নিরীক্ষণ করলেন সোমনাথ, তখন ভদ্রলোকের দিকে যে একটু থেমে গেলেন। কে? আমাদের সোমনাথ? কথা গলাটা শুনে উচ্চারণে একটু চন্দ্রবিন্দু যোগ দেখে সোমনাথবাবু তোমরা একটু ভরকে গেলেন। তারপর ভাবলেন, গ্রামের মানুষের কথার অঞ্চল তো, বিশেষ একটু টান থাকলেও থাকতে পারে। তাছাড়া উত্তর 24 পরগনা গ্রামে একেবারে বাংলাদেশের বর্ডারের ধারে, কাজে বাংলাদেশি টানের টুমু ছুমু ছোঁয়া লাগতেই পারে। সে যাই হোক, একজন পরে একটি সঙ্গী পাওয়া গেল তো তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। সঙ্গে সঙ্গে প্রায় বললেন, হ্যাঁ
আমার নাম সোমনাথ, অনেকদিন পরে এই গ্রামের দিকে এলাম। তা তুমি আমাকে এই অন্ধকারে চিনলে কি করে ভাই? আমি তো ঠিক বুঝতে পারছি না তোমাকে। ভদ্রলোক হাঁটতে হাঁটতে বলে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো, আমি হলাম কি তোমার বাল্য বন্ধু, গায়ের গন্ধ শুকে চিনতে পারবো না? বাল্য বন্ধু? একটু চিন্তিত হয়ে পড়লেন সোমনাথ। আমতা আমতা করে বললেন, ঠিক মনে পড়ছে না তো ভাই। যদি নামটা পাশ থেকে উত্তর এলো, মনে পড়ছে না? আমরা ছোটবেলায় একসাথে কাব্যচর্চা করতাম না? আমি তো সেই অনিশ গোয়ালেদের ছেলে। তারপর তুমি তো ভাই শহরে গিয়ে বেশ নাম টাম কামাই করেছ। আমি গায়ে থেকে এখন চালিয়ে যাচ্ছি। সোমনাথ স্মৃতি হাতড়াতে লাগলেন। তারপর একসময় মনে করলেন, অনিশ ছোটবেলায় একসাথে থাকতেন বটে, ছোটবেলা থেকে তখন বেশ বড়, 17-18 বছর বয়স হচ্ছে। সোমনাথের বাবা মা ছিলেন প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামী। 40-এর দশকে গ্রামের সংগ্রামী স্বাধীনতা এসেছিলেন। ইংরেজদের দাঁড়িয়ে তারা বিজয় তৃপ্তি পেয়েছিলেন বটে, কিন্তু তাদের উঠোনের পাশ দিয়ে বেড়া উঠেছিল ভিন্ন দেশে। দেশভাগ হয়ে গিয়েছিল। তারপর 50-এর দশকে প্রচন্ড অভাব তাদের ঘিরে ধরল। সেই বুকের উপরে 60-এর দশকে বয়ে এলো ভারত চীন, ভারত পাকিস্তানের যুদ্ধের বিভীষিকাময় আগ্নেয় উত্তাপ। অন্যায় অভাবে ছিলে তার উপায় ছিঁড়ে গেল মহামারী। এই অঞ্চলে একটাই হসপিটাল ছিল তাদের গ্রামে। সেখানে না ছিল ডাক্তার, না ছিল ওষুধ। বিনা চিকিৎসায় প্রথম মারা যেত অসংখ্য মানুষ, সোমনাথবাবুর বাবা মাও। ঠিক সেই সময় সোমনাথ, অনিশ আর কয়েকজন বন্ধুরা কবিতা লিখত। সেই স্বাধীনতা তারা পেয়েছিল, তার পরবর্তী পটভূমি গ্রামের সাধারণ মানুষের জীবনে কেমন স্বাচ্ছন্দ্য এনে দেবে তা নিয়ে তাদের চিন্তা করত। গ্রামী মানুষদের অভাব, অভিযোগ, রাজনৈতিক আন্তর্জাতিক পরিস্থিতি তাদের কলমে উঠে আসতো। সোমনাথ তাদের দলপতি হলেও অনিশ লিখত ভালো। সেই অনিশ এখনো যে তার সাধনাকে ধরে রেখেছে, সোমনাথবাবুর মনে আনন্দে হয়ে উঠল। অন্য কিছু ভাবতার অবকাশ ছিল না। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তা এখন কোথায় গেছিলি ভাই? সোমনাথ বারে বারে লক্ষ্য করছিল অনিশ তার থেকে যেন পিছিয়ে পিছিয়ে পড়ছে। একটু দাঁড়িয়ে পিছিয়ে তাকাতে অনিশ বলল, এই কবি সম্মেলন ভাই, আমাদের সিং পাড়ার পেছনে যে বিরাট শ্মশানকালী আটচালাটা আছে না, ওখানে প্রতি মাসে কবি সম্মেলন হয়। এই ঝলক বিদ্যুৎ সামনে আকাশটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চিরে গেল। সেই আলোর ঝলকানিতে মানুষের মুখটা দেখবো বলে ওদিকে তাকাতে সোমনাথ দেখলো যে পাশে কেউ নেই। একটু পিছন ফিরে টর্চের সুইচ আঙুল দিয়ে যেতেই যেন একটা ঝটকা গন্ধ নাকে এলো। আবার বুঝতে পারলেন অনিশ তার পাশে হাঁটছে। অনিশের কথাগুলো বড় নাকি নাকি, প্রায় প্রত্যেকটা শব্দেই চন্দ্রবিন্দু যুক্ত। সোমনাথের মনে হলো যেন একটু অন্য ভাবনা উকি দিল, তবু তাকে কেউ সহজে দমাতে পারে না। এই চোখের সামনে কত মানুষকে দেখেছে বিনা চিকিৎসায়, বিনা পথ্য ছটপট করে মরেছে। হসপিটাল চত্বরে বাবা মার মৃতদেহের সঙ্গে আরো কত মৃতদেহ স্তূপ করে ছিল, সেটা অবাক হয়ে গেছিল। সেসব মৃতদের দেহে সৎকার করে তাদেরকে করতে হয়েছিল অবশ্য হসপিটালে। তারপর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে এখন নাকি প্রেতাত্মাদের আনাগোনা। লোকেরা বলে সোমনাথ ভূত কোনোদিন বিশ্বাস করেনি। তাদের এ ব্যাপারে কোনো হৃদয়ে নাকি বড় কঠিন। 50 বছর বয়স সোমনাথকে গাটা তবু যেন একটু ছমছম করে উঠল। অনিশকে ডেকে বললেন, অনিশ, তোমার লেখা তো অনেকদিন শুনিনি, দু একটা শোনাও না। তার এই কথায় অনিশ যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। কবিতা শুনবে? শোনাচ্ছি, তবে কিন্তু ভাই একটা কথা বলে রাখি, আমাদের এখানকার কবিতাগুলো বড় মানুষ বিদ্বেষী। কেন কেন? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন সোমনাথ। বললেন, মানুষের তো কবির মূল জিনিস, মানুষ না থাকলে কবিতা বা হবে কি করে? আমাদের সমাজ, ধর্ম, রাজনীতি সবই তো মানুষকে নিয়েই গো। অনিশ এবার সেই যে একটু ক্ষুব্ধ হলো, বলল, দেখো শোনো, এক ধরনের মানুষরা আমাদের মৃত্যুর জন্য দায়ী।
আমার মরার পরও আমাদের নিস্তার নেই, সবসময় আমাদের পেছনেই লেগে থাকে। এই কথা শুনে সোমনাথবাবুর শরীর হিম হয়ে গেল। শেষ হলো আজকে প্রথম পর্ব। তাহলে কি সত্যি সত্যি অনিশ কোনো প্রেতাত্মা, যে মৃত্যুর পরেও তার বন্ধুকে দেখে ফিরে এসেছে? আদৌ কি অনিশ সোমনাথবাবুকে তার আসল কথাটা বলবে? সে আদৌ কি প্রেতাত্মা, নাকি সে কোনো ক্ষতি করার জন্য সোমনাথবাবুর কাছে এসছে, নাকি পুরনো কোনো কাজ অবসান হয়নি সেটা পূরণ করতে এসছে? জানতে হলে ভূতার রহস্য মঞ্চের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং ভূত কবির দ্বিতীয় পর্ব শুনতে হবে। নমস্কার।